আমি শেখ কামালের সাথে প্রথম আমার দেখা 67 সালে। আমি নটরডেম কলেজে পড়তাম, সে ঢাকা কলেজে পড়তো। কিন্তু যেহেতু আমরা ধানমন্ডিতে থাকতাম, ধানমন্ডিতে আমরা অনেকগুলি বন্ধুরা ছিলাম। তখনকার দিনে, এখন তো সব হাই রাইজ হয়ে গেছে, তখনকার দিনে ধানমন্ডিতে এত হাই রাইজও ছিল না। আমরা যারা পাড়ায় ছেলেরা ছিলাম, আমাদের মধ্যে খুব বন্ডিং ছিল, খুব ক্লোজ ছিলাম আমরা। তখন আমাদের অনেকগুলি বন্ধু যারা নাই এখন, তাদেরকেও আমি এখন স্মরণ করতে চাচ্ছি। আপা মনে আছে, তারেক, আসাদ, শাহান, তারপর আপনার কাইয়ুম, খায়রুল, রক্তন, আমরা আরও অনেকগুলি নাম। কিন্তু আজকে আমি আরেকটা জিনিস বলতে চাই যে অনেকেই জানে না, আমাদের আজকে মাননীয় শিল্পমন্ত্রী সামনে বসে আছেন, নুরুল মাজিদ হুমায়ুন, কিন্তু কামাল ওনারকে নাটা ডাকতেন। আর তুর্য আছে, একটু আগে সাদিক ভাই এসছেন, তো আমার কিন্তু অনেক পুরাণ স্মৃতি মনে পড়েছে। তো কামাল যে একটা ভালো সংগ্রহ ছিল, সেটা প্রমাণ হলো যখন আমরা বিশ্ববিদ্যালয়ে জয়েন করলাম। আমি ফিজিক্স ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর সে সোশিওলজিতে। তখন সে বলল যে সায়েন্স ডিপার্টমেন্ট আর আর্ট ডিপার্টমেন্টের যতভাবে আমাদের একটা সাংস্কৃতিক অর্গানাইজেশন থাকা উচিত। এবং আমরা প্রথম যেটা করেছিলাম মৃদঙ্গ, এবং এটা করার পরে শুধু মৃদঙ্গ বেশি দিন আসলে থাকলো না, একটাই আমরা অনুষ্ঠান করতে পেরেছিলাম, সেটা হলো নজরুলের জন্মদিনে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। তারপর কিন্তু আপনারা সবাই জানেন, ছাত্র আন্দোলনটা শুরু হয়ে গেল আইয়ুব খানের বিরুদ্ধে, এবং আমি কামালের নেতৃত্বে সেই ছাত্র আন্দোলনেরও অংশগ্রহণ করলাম। তারপর 70 সালে ভোলাতে সাইক্লোন হইল। সেই সাইক্লোনেও আমরা দেখলাম কামাল সব কিছু নেতৃত্ব দিল, তার নেতৃত্বে আমরা ত্রাণের কাজেও অংশগ্রহণ করলাম। তারপর ইলেকশন হলো। ইলেকশনের পরে 71 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে কিন্তু আমাদের খুব তখন ক্লিয়ার হয়ে গেল যে ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে ক্ষমতা দেবে না। এবং বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক বক্তব্যের পরে আমি দুটো ঘটনা আপনাদেরকে বলবো। কামাল এসছিল আমার কাছে, এবং আমরা তখন শিকারও করতাম। তো আমার একটা শটগান ছিল। তো কামাল এসে বলল কে, দোস্ত এখনও কিছু ঠিক নাই, কোন দিকে কোথায় যাচ্ছে, আমি তোমার শটগানটা নিয়ে রাখতে চাই। আমি বললাম শিওর। সে আমার শটগানটা নিয়ে গেল। যাই কার্ট্রিজ ছিল, তখন বেশি কার্ট্রিজ আমরা পাইতাম না, রাইফেল ক্লাব থেকে কার্ট্রিজ নিতে হইতো। তাই নিয়েও আমরা কিছু কার্ট্রিজ নিয়ে ওটা নিয়ে চলে গেল। এবং আমার মনে আছে 15-16 মার্চে সে আমাকে বলল কে, আমার একটা, তখন আমরা সবাই ঘুরতাম, আমাদের একটা সাদা, আমার একটা টয়োটা করোনা গাড়ি ছিল, টয়োটা করোলা গাড়ি ছিল সাদা রঙের, সেটাতে। তো তখন সে বলল কে, তোমার গাড়িটা আমি রাখতে চাই, অবস্থাটা ভালো না, কোথায় কোন দিকে যাবে, তো আমি একটু ব্যবহার করব। আমি বলি শিওর। তো গাড়িটাও নিয়ে গেল। তারপর যখন 24শে মার্চে আর্মি অ্যাকশন শুরু হলো, সে গাড়িটা আমাকে ফেরত দিতে পারে নাই, সে তো ক্রস করে চলে গেল। তো সে করলো কি, সে গাড়িটা আমাদের ধানমন্ডিতে
কেডিএস ল্যাবরেটরি ছিল, আনোয়ারা বেগম ছিলেন সেটার মালিক, এবং উনার গ্যারাজে সে গাড়িটা লুকিয়ে দিল। তো সে আর্মি অ্যাকশনের 7-8 দিন 10 দিন আগে সে গাড়িটা ব্যবহার করেছে, তো আর্মিটা দেখেছে সবাই সেটাকে সে লুকায় দিল। কিন্তু সে করলো কি, সে আমাকে একটা নোট পাঠিয়ে দিল যে আমি তোমার গাড়িটা ফেরত দিতে পারি নাই, কিন্তু আনোয়ারা বেগমের গ্যারাজে এটা আছে, তুমি এটা পরে ওখান থেকে নিয়ে নিবা। তারপর তো আপনার যুদ্ধটা শুরু হয়ে গেল। আমরাও তখন ভাবলাম কি এখন ওখান থেকে গাড়িটা বের করাটা হয়তো রিস্কি হতে পারে। আনোয়ারা বেগমও ওনার সাথে আর যোগাযোগ করাতে উনিও বললেন কি এখন থাক যেখানে গাড়িটা আছে। কিন্তু কামাল এই কথাটা জানে না যে আমরা গাড়িটা ফেরত নেই নাই। যখন দেশ স্বাধীন হয়ে গেল, কামাল ঢাকায় আসলো। আশ্চর্য, সে ঢাকায় এসছে, ঢাকায় আসার 2 দিন 3 দিন মাথায় সে খোঁজ নিছে কি আমরা সে গাড়িটা ফেরত নিয়েছি কিনা, এবং যখন সে শুনলো কি আমরা গাড়িটা ফেরত নেই নাই, সে গিয়ে আনোয়ারা বেগম থেকে গাড়িটা নিয়ে আমার বড় ভাইয়ের কাছে গিয়ে গাড়িটা ডেলিভারি দিল। আপনারা চিন্তা করেন সেই সময় সে এসছে, তখনও বঙ্গবন্ধুর কি অবস্থায় আছেন আমরা জানি না। উনি এখনও পাকিস্তান জেলে আছেন, তখনও উনি ছাড়া পান নাই। দেশ স্বাধীন হয়েছে, সে কিন্তু জেনারেল উসমানীর এডিসি, কিন্তু তার এই কথাটা যে আমি গাড়িটা নিয়েছিলাম ফেরত দেই নাই, এটা আমার কিন্তু দায়িত্বকে আমি এই গাড়িটা আগে ফেরত দিতে হবে, তার দায়িত্বশীলতাটার আপনার একটা প্রমাণ আমি শুরু দিতে চাইছিলাম। তারপর দেশ স্বাধীন হয়ে গেল, সে আবাহনী নিয়ে আমরা কথা বললাম, সে বলল আমরা আবাহনী করতে চাই। তো আমি ওর মেন কারণটা, সে বলল কি দেখো মোহাম্মদান ক্লাব ছাড়া এখন কিন্তু কোনো ভালো ক্লাব নাই, এবং যদি আমাদেরকে খেলার মানটা বাড়াইতে হয় তাহলে আমাদের আরেকটা ক্লাব তৈরি করতে হবে যেটা মোহাম্মদানের সাথে প্রতিযোগিতা করতে পারে। এটার জন্য আমরা সবাই বসে তখন আবাহনীর নিয়ে, আমরা আবাহনীর ইতিহাস আপনারা সবাই জানেন। ওই সময়ও আরও কয়েকটি স্মৃতি আছে, আমি বলি আপনাদেরকে। যখন এখন আপনারা চিন্তা করেন, আমি এখানে আমার মনে হয় আজকে অডিয়েন্সে খুব কমই লোকজন আছে যারা হয়তো 71 এর সময় আমাদের মানে 17-18 বছর বয়সে ছিলেন, যারা তখন নতুন দেশ স্বাধীন হয়েছে। সে হলো বঙ্গবন্ধুর ছেলে। তার ওই সময়ে মানে আই ডোন্ট নো আপনারা কল্পনা করতে পারেন কি না, তার কি ধরনের, একটা তো সে ওনার ছেলে, আরেকটা হইল তরুণদের মধ্যে তার যে সে নেতৃত্ব দিয়েছে, তার যে একটা ক্ষমতা ঠিক বলবো না, আমি বলবো যে তার যে একটা টোটাল অ্যাকসেপ্টেন্সটা যেটা তার ছিল, সে সময় আমার নিজের চোখের দেখা অনেক নতুন দেশ হয়েছে, তো অনেক দেশি বিদেশি ব্যবসায়ীরা আসে, নানান রকমে তাকে কিন্তু প্রস্তাব দেওয়া হয় এই ব্যবসাটা করায়। অনেক তখন নতুন দেশ, টাকা আসতেছে, টাকা তো নাই কিন্তু যাই কিছু বিদেশ থেকে যা কিছু আসতেছে নিজের যাই আছে, কিন্তু বঙ্গবন্ধু তো ইমিডিয়েটলি দেশের উন্নয়ন করার কাজটা শুরু করে দিয়েছিলেন। শুরু করার সাথে সাথে অনেকগুলি প্রজেক্ট, নতুন নতুন প্রজেক্ট হচ্ছিল। তো কামালের কাছে অনেক প্রস্তাবগুলি আসতো, ব্যবসায়ীরা দিত, কিন্তু সে কোনো দিন সে বলে কি আমি ব্যবসা বাণিজ্যর সাথে কোনো ইন্টারেস্টেড না। কমিশন ওকে অফার করা হয়তো, বলছে আমার টাকা পয়সা দরকার নাই। এবং সে তার আবাহনী নিয়ে তারপর স্পন্দন শুরু করলো, স্পন্দন নিয়ে আর আমরা হইচই, আমরা বন্ধু বান্ধবরা এটাই নিয়ে ব্যস্ত ছিলাম। আমি এটা অনেকবার বলেছি, আমি লন্ডন যাচ্ছিলাম, তোকে জিজ্ঞাসা করলাম দোস্ত তোমার জন্য কি আনতে পারি লন্ডন থেকে,
অন্য কেউ হইলে অন্তত বলতো একটা কলম, ভালো কলম নিয়ে আসো, একটা ঘড়ি নিয়ে আসো, আর কিছু না হলে একটা শার্ট অথবা একটা টাই আনো। না, সে বলল তুমি আবাহনী যাচ্ছ, তুমি লন্ডন যাচ্ছ, আমার আবাহনীর প্লেয়ারদের জন্যে কেটস আর জার্সি নিয়ে আসো। এবং তোরটিও আসে সামনে, আমরা বসে ওটাও ডিসাইড করলাম কি ধরনের কেটস হবে, কি ধরনের জার্সি হবে, কোন দোকান থেকে নিব। এটাই হলো তার মেন ডিমান্ড। জাপান যাচ্ছিলাম, আমি বললাম দোস্ত জাপান যাচ্ছি, ওখান থেকে কি আনবো? তো বলে ওখান থেকে তুমি স্পন্দনের জন্য ইলেকট্রিক অর্গান নিয়ে আসবা। তো আমি বললাম ঠিক আছে। তো আমি ইলেকট্রিক অর্গান, তখন তো ইলেকট্রিক অর্গান আমার মনে হয় আমি যে ইলেকট্রিক অর্গান স্পন্দনের জন্য আনছিলাম সেটা হলো নাম্বার 1, মানে প্রথম ইলেকট্রিক অর্গান বাংলাদেশে এসছে। তো বলবো আনবো, ভালো কথা। এখন তো নিয়ে আসবো, আমি তো পার্সোনাল ব্যাগেজে আনবো। তো আমি বললাম কাস্টম তো ধরবে আমাকে, তো কাস্টমকে একটু যদি তুমি বলে দাও তাহলে আমরা এটা রিলিজ করতে পারবো। সে বলল না। কেন কাস্টম ধরবে কেন? ডিউটি নিবে। তো আমরা ডিউটি দিয়ে দিব, আমরা ডিউটি ছাড়া কেন নিব? এরকম ছিল তাদের যা ডিউটি ছিল, সে ডিউটি দিয়ে আমরা ওটাকে রিলিজ করলাম। কামাল পরে শটগানের যেটা কথা বলেছিলাম, সে বললো কেন এই শটগানটা আমি কিন্তু ওপার নিয়ে গেছিলাম, এটা আমার স্মৃতি হয়ে গেছে, তুমি এটা আমাকে এখন গিফট করে দাও। আমি শিওর 100% এটা তোমার। সেটা কিন্তু আপাকে মনে আছে কিনা, 3 তলায় যে ওর কামরা করা হয়েছিল সেখানে সে অনেক দিন, মানে 75-এর 15ই অগস্ট পর্যন্ত সে শটগানটা সে ওখানে সাজিয়ে রেখেছিল তার আলমারাতে। কিন্তু ওই রাত্রে যখন ওরা লুটপাট করেছে তারাও সে শটগানটা নিয়ে গেল, সেটা আর আমরা পাই নাই। কামালের সাথে আমার অনেক কথাগুলি হয়তো ওই যে 32 নম্বরের 3 তলার কথা বললাম, ওর রুমটা ওখানে ছিল, বাইরে বারান্দা, ছাদটা, অনেক রাতে খোলা আকাশে আমি কামালের সাথে অনেক কথাগুলি বলেছি। সে কিন্তু তখন তার চিন্তা ভাবনা, তার পরিকল্পনা সম্বন্ধে কথা বলেছে। সে তার স্বপ্ন সম্বন্ধে কথা বলেছে। তার স্বপ্ন ছিল যে একদিন বাংলাদেশ ক্রিকেট, ফুটবল, হকিতে চ্যাম্পিয়ন হবে, একদিন আমরা অলিম্পিক্সে মেডেল পাব। সে স্বপ্ন দেখত, পরিকল্পনা করেছিল, চিন্তা ভাবনা করেছিল যে বাংলাদেশের তরুণ তরুণীকে কিভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করবে। এবং সেই আমাদের দুর্ভাগ্য যে আমার বন্ধু তার সহপরিবার সবাই ঘাতকের হাতে সেই কালো রাত্রে 15ই অগস্টে আমরা হারালাম। আমি কামালের সম্বন্ধে, তার গুণাবলীর সম্বন্ধে যে কয়েকটি কথা বলেছি, আমি নিশ্চিত আপনারা আমার সাথে একমত হবেন যে সে একজন সফল, সম্পূর্ণ মানুষ ছিল। হি ওয়াজ আ কমপ্লিট হিউম্যান বিং। এবং আমি মনে করি আমি ভাগ্যবান যে আমি গৌরবের সাথে বলতে পারি শেখ কামাল আমার বন্ধু ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।